মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ৭ম শ্রেণী গণিত বিষয়ে যে অধ্যায় ৬, যে অধ্যায়ের নাম হচ্ছে সর্বসমতা ও সদৃশ্যতা। তো পৃষ্ঠা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ১২৫ থেকে এই যে ১২৮ পর্যন্ত। যে এই অধ্যায়ে যে ধারণা সহ যে একটা কাজ আছে, এই আমাদের কাজটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কাগজের এরোপ্লেনে ত্রিভুজ ও চতুর্ভুজ মাপি। তো এই কাজটা আজকে আমরা শুরু করব। তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা সাবস্ক্রাইবটা করে নিবে। তো শুরু করি আমি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই যে এই স্ক্রিনে তোমরা যে পেজটা দেখতে পাচ্ছ, এখানে দুইটা শব্দ আছে, হ্যাঁ? একটা হচ্ছে আকার আর একটা হচ্ছে আকৃতি। তো কেন ওই দুটা শব্দকে প্রথম আমি বলছি, যে আমি অনেক চিন্তা করে দেখলাম যে একজন যে ৭ম শ্রেণীতে পড়া একজন ছাত্র অথবা ছাত্রী, মানে এই ক্লাসে যে বয়সটা, মানে এই ক্লাসে পড়া অবস্থায় একজন ছাত্রী অথবা ছাত্র যে কিভাবে সহজে এই অধ্যায়ে ধারণাটা কোন জায়গা থেকে শুরু করা যায়। তো একটা পর্যায়ে চিন্তা করে আমি যেটা বের করলাম, আকার আকৃতি এই দুইটা শব্দের যে কনফিউশনটা, মিল অমিল, তো এই জায়গা থেকে আমরা শুরু করলে মোটামুটি তোমরা এই ধারণাটা কিছুটা হলেও ধরতে পারবে বলে আমার বিশ্বাস। হ্যাঁ, তো আকার এবং আকৃতি দুটি ভিন্ন ধারণা হলেও তারা প্রায় একে অপরের সাথে সংযুক্ত থাকে। তো যেটা বলি হচ্ছে আকার, যেমন সাইজ। হ্যাঁ, আকার সাধারণত কোন বস্তুটি কত বড় বা ছোট তা নির্দেশ করে। আকার হচ্ছে কোনো কিছু ছোট বা মানে বড়, এইটাকে বোঝায় আর কি। হ্যাঁ, তো আর আমরা যদি আকৃতি বলি, আকৃতি বলতে বোঝায় একটি বস্তু দেখতে যে আয়তাকার, ত্রিভুজাকার, গোলাকার, লম্বা, খাটো ইত্যাদি, এগুলো হচ্ছে নির্দেশ করে। তো আকৃতি হচ্ছে কোনো কিছু দেখতে কেমন, এটাকে বোঝায়। এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে রেখেছি আমি, সেটা হচ্ছে জ্যামিতি। হ্যাঁ, এখানে যে আকার এবং আকৃতির মধ্যে যে কনফিউশনটা দূর না হওয়ার জন্য তোমরা যে আকৃতি এই শব্দের শেষে তি আছে, এবং জ্যামিতি, হ্যাঁ, জ্যামিতি এই শব্দের শেষেও কিন্তু তি আছে। তখনই কিন্তু এই মানে এটা মনে রাখার একটা বিষয় যে জ্যামিতি যখন বুঝি তখন আমরা বলি, তখন আমরা কি বলি, জ্যামিতির কথা বললে তখন আমরা রেখা, সরলরেখা, আয়তাকার, ত্রিভুজাকার, গোলাকার, হ্যাঁ, এইগুলো কিন্তু মাথায় চলে আসে। তো এটা হচ্ছে আকৃতি। তো যেটা জ্যামিতি শব্দটার সাথে আকৃতি একটা মিল আছে। হ্যাঁ, তো এই জন্য আমি এটা দিয়ে রাখলাম। আর একটা হচ্ছে আমরা যেটা আকার বলছি, সেটা হচ্ছে আকার হচ্ছে মানে যখনই আকার বলবো মানে বুঝতে যাব, তো হচ্ছে এই প্রশ্ন একটা আসবে, সেটা হচ্ছে আকার হচ্ছে কোনো কিছু মানে কত বড় বা ছোট, এটা। হ্যাঁ, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যে সর্বসমতা ও সদৃশ্যতা যে উদাহরণটা, সেটা হচ্ছে, তো আমি এইভাবে শুরু করতে চাই যে কুমির এবং টিকটিকি দেখতে একই রকম, মানে আকৃতি হচ্ছে আকৃতি বা শেপ হচ্ছে একই। কেন? আকৃতি যখনই বলছি আমরা একটু আগে যেটা বললাম যে আকৃতি শেষে এই শব্দের তি আছে, তার মানে হচ্ছে এটা একটা জ্যামিতি, সাথে একটা সম্পর্ক আছে। সেটা জ্যামিতি যখনই বলবো তখনই আমাদের চোখের সামনে তখন ভাসবে, সেটা হচ্ছে এটা কি গোলাকার, মানে এটা কি ত্রিভুজাকার, নাকি আয়তকার, মানে এক কথা হচ্ছে দেখতে কেমন। হ্যাঁ, তখনই নিজেকে যখন প্রশ্ন করব আমরা দেখতে কেমন, কুমির এবং টিকটিকি দেখতে কেমন, তখনই উত্তর আসবে দেখতে হচ্ছে একই রকম। কিন্তু যে তারপর আমরা বলছি কিন্তু আকার হচ্ছে মানে সাইজটা হচ্ছে ভিন্ন। তার মানে আকার যখন বলছি আমরা তখন কি বলছি, যে এই কুমির এবং টিকটিকি আকার কোনটা ছোট কোনটা বড়। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা বিষয়টা মাথায় রাখতে পারি। তো কুমির হচ্ছে বড় এবং টিকটিকি হচ্ছে ছোট। তো এইভাবে খুব সিম্পল ভাবে যখন আমরা এই বিষয়টাকে মাথায় নিয়ে আসব এই ধরনের উদাহরণ দিয়ে, তখনই আমরা বলছি এটা হচ্ছে সদৃশ্য। হ্যাঁ, তারপর লাইনে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাক্সে থাকা সমস্ত বল একই। হ্যাঁ, একটা বাক্সে থাকা যে সমস্ত বল একই, যেখানে আকার ও সাইজ
মানে আকার বা সাইজ, মানে আকার আকৃতি একই। হ্যাঁ, একটা বাক্সের মধ্যে অনেকগুলো ক্রিকেট বল একই কালারে একই রকম থাকতে পারে। তো এটা হচ্ছে একদম সিম্পল ভাবে যদি বলা হয় সর্বসম। তো আমরা যে কিছু ডান দিকে উদাহরণটা দেখবো আরো বেশি ক্লিয়ার হওয়ার জন্য। এই প্র্যাকটিসটা করার পরে শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের যে টেক্সট বইয়ে যে কাজটা আছে সেটাই আমরা করতে আরো বেশি আমাদের সুবিধা হবে। তো প্রথমে বস্তু আমরা এই যে কুমির এবং টিকটিকি, এই যে দুইটা ছবি নিয়ে আসলাম আমি এখানে, যে বস্তু দেখতে পাচ্ছি আমরা এই যে কুমির টিকটিকি। তো কুমির এবং টিকটিকি আকার, হ্যাঁ, আকার মানে আমরা যেটা বলি আকার যখনই বলবো কোনটা ছোট কোনটা বড়। হ্যাঁ, তো আকার কি একই নাকি ভিন্ন? তো ডেফিনেটলি এটার আকার হচ্ছে ভিন্ন, কারণ হচ্ছে কুমির হচ্ছে বড়, টিকটিকি হচ্ছে ছোট। এবার আসি আকৃতি। আকৃতি মানে যখন বলবো তখন আমরা ওই যে জ্যামিতির সাথে একটা মনে রাখার জন্য, তো আকৃতি হচ্ছে এটা কি দেখতে কেমন বলতে একই রকম নাকি একই রকম না। হ্যাঁ, তো দেখতে কিন্তু একই রকম। তো আকৃতি হচ্ছে একই, আর ওজন ওজন কিন্তু ভিন্ন, কারণ ডেফিনেটলি টিকটিকি চাইতে কিন্তু কুমিরের ওজন কিন্তু বেশি হবে। তো এইভাবে যখন আমরা বের করব তখন এই মন্তব্য করে আমরা লিখতে পারি কি এটা সদৃশ্য। হ্যাঁ, তারপর আর একটা উদাহরণ যদি নিয়ে আসি, এই যে একটি বাক্সের অনেকগুলো বল। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো, ডেফিনেটলি এই বাক্সের ভিতরে বলগুলো কিন্তু একদম হুবহু কিন্তু সব দিকে আকার আকৃতি ওজন সব কিছু কিন্তু এক। হ্যাঁ, তো এই জন্য আমরা দেখেই বুঝতে পারছি এটা, হ্যাঁ, আকার একই, আকৃতিও একই রকম, ওজনও একই রকম হবে। এই জন্য আমরা এটাকে বলছি হচ্ছে সর্বসম। তারপর আরেকটা উদাহরণ যদি দেখি, যেমন এই যে সমুদ্রের একটা পাড়ে দুইটা পাথর আছে। তো এই পাথর দুইটি যে আকার, আকার যখন বলছি আমরা তখন কি হবে শিক্ষার্থী বন্ধুরা? ছোট বড়। তার মানে হচ্ছে এই দুইটা পাথর কোনটা ছোট কোনটা বড়। ডেফিনেটলি এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে একটা ছোট পাথর একটি বড় পাথর, তার মানে আকার হচ্ছে একই না। এই দুইটা পাথরের আকার কি না? একই না। তা কেমন? একটি পাথর হচ্ছে ছোট, একটি পাথর হচ্ছে বড়। তো সুতরাং আমরা আকারের এই জায়গায় লিখতে পারি ভিন্ন। এখন আসি হচ্ছে আকৃতি। তো আকৃতিটা কেমন? আকৃতিটা হচ্ছে যে গোলাকারও না, এটা হচ্ছে মানে কি বলবো, মানে গোলাকারের মতো আর কি। দুইটা পাথরে কিন্তু উপবৃত্তাকার এই টাইপের, তার মানে হচ্ছে শেপটা হচ্ছে একই। হ্যাঁ, তার মানে আকৃতিটা হচ্ছে এই দুইটা পাথর দেখতে একই রকম। এখন ওজন, ওজন কি একই হবে? ডেফিনেটলি ওজন কিন্তু একই হবে না, কারণ একটা পাথর হচ্ছে ছোট আর একটা পাথর হচ্ছে বড়। তো এই জন্য আমরা এখানে লিখতে পারি ওজনও কিন্তু ভিন্ন। হ্যাঁ, এখন তাহলে মন্তব্য করে কি আসবে? এটা হচ্ছে সদৃশ্য। তো এবার আমরা সর্বসম আর একটা বস্তুর উদাহরণ দেখি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 টাকার দুইটা কয়েন। এই কয়েনটা আমরা সবাই দেখেছি এই ধরনের, এই যে 5 টাকার দুইটা কয়েন। তো এই 5 টাকার দুইটা কয়েন আকার, আকার যখনই বলবো কোনটা ছোট কোনটা বড়। তো এই দুইটা কয়েনই কিন্তু একই রকম আকার। হ্যাঁ, এবং আকৃতি দেখতে কেমন? দেখতেও কিন্তু একই রকম। এখন যদি আসে ওজন, তো ওজনটা কেমন হবে শিক্ষার্থী বন্ধুরা? ওজনও কিন্তু একদম একই হবে। হ্যাঁ, তখন আমরা এটাকে কি বলছি? সর্বসম। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা মানে যে আকার আকৃতি এবং কোনটাকে কখন সর্বসম হয় কখন সদৃশ্য হয় কিছুটা হলেও তোমরা যে ধারণাটা পেয়েছো। তো এখন আমরা একটা কুইক টেস্ট আরো একটু বেশি পরিষ্কার হওয়ার জন্য, মানে আর একটু ব্রেনটাকে একটু ঝালাই করার জন্য একটা কুইক টেস্ট আমরা দিব। তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে যে ফুল, হ্যাঁ, একই রকম ফুল, একই নামে ফুল এটা। হ্যাঁ, তো এই ফুলটা যে আকার কেমন, মানে কোনটা ছোট কোনটা বড়, তো আকার কি একই নাকি ভিন্ন? তো আমরা দেখতেই পাচ্ছি যে দুইটা ফুল, একটা হচ্ছে যে ছোট একটা হচ্ছে বড়। হ্যাঁ, তাহলে আকার হচ্ছে ভিন্ন এবং আকৃতি, আকৃতি হচ্ছে একই রকম আকৃতি। হ্যাঁ, তার ওজন যেহেতু যে আকৃতি একই,
দেখতে একই রকম কিন্তু আকার তো ভিন্ন, হ্যাঁ, তার মানে ওজনও কিন্তু কি হবে, এই দুইটা ফুলকে যদি পরিমাপ করো, মাপো, হ্যাঁ, তাহলে কিন্তু দুইটা ফুলের ওজন দুই রকম কিন্তু আসবে, হ্যাঁ। সেই জন্য আমরা এখানে কি লিখছি, ভিন্ন। তাহলে এটা কি হবে, এটা সদৃশ্য হবে নাকি সর্বসম হবে? ডেফিনেটলি এটা কি হবে, সদৃশ্য হবে, হ্যাঁ। সর্বসম তখনই হবে যখন এই তিনটা কন্ডিশনটা একই হয় তখন, হ্যাঁ। এখন যদি আরেকটা বস্তু যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ইট, হ্যাঁ, এটা হচ্ছে ইট। তো এখান থেকে আমরা এই ইটটা, এখানে 4টা ইট আছে, তো 4টা ইটের আকার কেমন, মানে কোনটা ছোট কোনটা বড়। তো আমরা দেখেই বুঝতে পারছি যে 4টা ইটই কিন্তু সবগুলো কিন্তু ছোটও না বড় না, সব 4টা ইটই কিন্তু সমান, তার মানে হচ্ছে আকার একই। এবং এখন আকৃতি মানে দেখতে কেমন, এটা কি আয়তকার নাকি ত্রিভুজাকার? তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ইটগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আয়তকার, তার মানে হচ্ছে আকৃতিও কিন্তু একই। এবং ওজন যদি মাপো তুমি, তাহলে কি পাবে, একই পাবো আমরা ওজন। কোনোটা থেকে কোনোটা ইট কিন্তু কমও হবে না বেশিও হবে না। তাহলে এখানে মন্তব্য করে কি লিখতে পারি আমরা, সদৃশ্য লিখবো নাকি সর্বসম লিখবো? তাহলে ডেফিনেটলি এখানে সর্বসম আসবে। এক কথা হচ্ছে সর্বসমটা হচ্ছে কপি। আমরা যে MS ওয়ার্ডে অথবা কম্পিউটারে যখন টাইপ করি, যে একটা ওয়ার্ডকে কপি করে যখন পেস্ট করি, তো এটাই হচ্ছে সর্বসম, হ্যাঁ। তারপর পাচ্ছি দুইটা বাইক, তো আকার কি একই রকম? তো যখনই আমরা এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করব, তখন হচ্ছে একটা লাল, একটা হচ্ছে ব্লু কালারে, হ্যাঁ। তো আকার কিন্তু ভিন্ন। তো আকৃতি দেখতে কেমন, দেখতে কিন্তু একই রকম লাগে, হ্যাঁ। দেখতে কিন্তু এটাও বাইক এটাও বাইক, এই যে চাকার যে স্টাইলগুলা, এই যে এখানে দেখতে কিন্তু একই রকম লাগে। তো ওজন কিন্তু আমরা যদি এই দুটা বাইকের যদি ওজন মাপি, হ্যাঁ, ওজন কিন্তু কোনোভাবে কিন্তু একটু হইলে কিন্তু 19-20 কিন্তু আসবে, হ্যাঁ। তো ওজন হয়তো বা অনেক সময় কিন্তু মিলিয়েও যেতে পারে, আবার অনেক সময় কিন্তু একটু 19-20 এই ধরনের হতে পারে, তার মানে ওজন হচ্ছে ভিন্ন। তাহলে মন্তব্য করে আমরা কি লিখবো, এটা হচ্ছে সদৃশ্য। তারপর যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যালকুলেটর, একই ক্যালকুলেটর কিন্তু, হ্যাঁ। এই যে এখানে এটাও কেসিও এটাও কেসিও, হ্যাঁ। তো একদম একই, এই যে দেখতে পাচ্ছি। তো আকার মানে যখনই আকার বলবো, মানে এইটা কি একই কালারে নাকি ছোট বড়, তো যেভাবে আমি জিজ্ঞেস করি না কেন, একই কালারে কিনা, তখন আমি উত্তর আসবে হ্যাঁ একই কালার। কোনটা ছোট কোনটা বড়, কোনোটাই ছোট বড় না, দুইটাই কিন্তু সমান, তার মানে আকার হচ্ছে এখানে একই। এবার যদি দেখা হয় আকৃতি, হ্যাঁ, আকৃতি কেমন, এটা কি ত্রিভুজাকার নাকি চতুর্ভুজাকার নাকি আয়তকার, তখন উত্তর আসবে হচ্ছে এই দুইটা ক্যালকুলেটরই কিন্তু কি, যে চতুর্ভুজাকার, হ্যাঁ। তো এটাও কিন্তু একই, হ্যাঁ, আকৃতি দেখতে একই রকম। ওজনে কিন্তু ডেফিনেটলি কি হবে, একই হবে। তখন আমরা এটা কি বসাবো, এখানে মন্তব্য করে সর্বসম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে টেক্সট বইয়ে যে কাজটা আছে আমাদের, সেই কাজটা আমরা শুরু করব। আশা করি এই কাজটা শুরু করতে আমাদের বুঝতে আর খুব একটা অসুবিধা হবে না, হ্যাঁ। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে দুইটা গাছের পাতা, যে একটা হচ্ছে লম্বা একটা হচ্ছে খাটো। তো এই জায়গায় যদি আমরা বলি যে আকার কেমন, হ্যাঁ, আকারটা কেমন, কোনটা ছোট কোনটা বড়, তখন আকার কি একই রকম নাকি ভিন্ন? তো ডেফিনেটলি আমরা এখানে লিখতে পারি ভিন্ন। এখন আকৃতি দেখতে কেমন, দুইটা পাতা দেখতে যে কেমন। তো আমি যদি বলি যে এই দুইটা পাতা কিন্তু একই গাছেরই পাতা, এবং পাতারই মতো লাগে, দুইটা পাতা কি একই রকম। তো মানে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে চতুর্ভুজ না আয়তকার না, হ্যাঁ, দুইটা পাতা কিন্তু একই আকৃতি, হ্যাঁ। তো আকৃতি হচ্ছে কি, এটা কিন্তু একই। আর এখন ওজন কিন্তু ভিন্ন হবে, তাহলে এটা কি লিখবো, এটা হচ্ছে সদৃশ্য। এখন যদি দেখি আমরা যে সপ্তম শ্রেণী যে গণিত বই, একেবারে দুইটা বই একই, হ্যাঁ, এটাও সপ্তম শ্রেণী, এটা সপ্তম শ্রেণী, এটাও গণিত বই, এটাও গণিত বই। তার মানে তোমার এই বইয়ে যতগুলো পৃষ্ঠা থাকবে, এই বইতেও ততগুলো পৃষ্ঠা থাকবে, তার মানে হচ্ছে আকারও একই, আকৃতিও একই, ওজনও একই। এখন কি হবে, এটা সর্বসম হবে। এখন যদি দেখা হয়
একটা হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা বই আর একটা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বই। তো আকার কেমন, হ্যাঁ, মানে কোনটা ছোট কোনটা বড়, তো অথবা মানে এইটা কি একই কালারে, হ্যাঁ, তখন কিন্তু আকার কিন্তু কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। হ্যাঁ, কখনো কিন্তু এই দুইটা বইয়ের আকার এক হবে না, কারণ হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে অন্য কালারে। হ্যাঁ, তো এখানে একটা হচ্ছে বাংলা বই, একটা হচ্ছে গণিত। তো এখানে ভিতরে পৃষ্ঠা, দুইটা বইয়ে কখনো পৃষ্ঠা এদিক ওদিক হবে, একই রকম পৃষ্ঠা হবে না। হ্যাঁ, তো এই জন্য আকারের জায়গায় কি লিখবো আমরা, ভিন্ন। আকৃতি, এখন যখন আমরা আকৃতি বলবো তখন এটা দুইটা বই কিন্তু আকৃতি একই, তার মানে হচ্ছে দুইটা বই কিন্তু আয়তাকার। হ্যাঁ, তো এখানে আমরা আকৃতিটা একই লিখবো। আর ওজন, যেহেতু পৃষ্ঠা এদিক ওদিক হবে সেহেতু ওজনও কিন্তু ভিন্ন হয়ে যাবে। তখন এটা মন্তব্য করে এখন আমরা কি লিখতে পারি, সদৃশ্য লিখতে পারি। তারপর যদি আসি আমরা যে এই যে একটা হচ্ছে স্টাম্প সাইজের ছবি, একটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, তো এটা আকার কেমন। হ্যাঁ, তো আকার হচ্ছে একটা ছোট একটা বড়, তার মানে আকার কিন্তু ভিন্ন। তারপর আকৃতি, তো মানে এখানে শেপ, মানে আকৃতি বলতে এটা কি চতুর্ভুজাকার নাকি আয়তাকার, হ্যাঁ, নাকি ত্রিভুজাকার। তো দুইটাই ছবি হচ্ছে এটা চতুর্ভুজাকার। হ্যাঁ, তো তখন আমরা এই আকৃতি একই, হ্যাঁ, এইভাবে এখন আমরা লিখতে পারি। আর ওজন, ওজন কখনো কিন্তু এক হবে না, কেন হবে না, একটা হচ্ছে স্টাম্প সাইজের, একটা হচ্ছে পাসপোর্ট সাইজের, ওজন কিন্তু ভিন্ন হবে। তো এটা যদি হয় তাহলে মন্তব্য করে আমরা কি লিখবো, এটা সদৃশ্য। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পেরেছি। তো এইটুকু পর্যন্ত আমি মোটামুটি আস্তে আস্তে ধীরে ধীরে এই যে স্লাইডের যে প্রেজেন্টেশনটা আমি এভাবে দেওয়ার চেষ্টা করেছি, যেন মানে খুব স্পিডটা না হয় বেশি। কারণ প্রথম স্লাইডে কিন্তু আমি বলেছি যে এই জায়গাটায় কিন্তু এই অধ্যায়ে আমরা যদি মোটামুটি এই ধারণাগুলো যদি ক্লিয়ার হইতে পারি তাহলে কিন্তু আমরা সামনে যে মানে কাজগুলো আছে সেই কাজগুলো করতে আমাদের খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ, তো আমরা যে পরবর্তী স্লাইডে চলে যাব এখন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সর্বসমতা ও সদৃশ্যটা যে প্রথম যে পেজের যে কাজটা সেটা আমরা করে ফেলেছি। তো এখন আমরা যদি দেখি এখানে তোমাদের যে টেক্সট বইয়ে যে সর্বসমতা যে কি বিষয়টা এখানে লেখা আছে, যেটা আমি একটু আগে আমার যে আগের স্লাইডে একদম উদাহরণ সহ ধারণাগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা এইটা পড়ে নিবে। তো আশা করি তোমরা এই বইয়ে যেভাবে অনেকের জন্য একটু কঠিন হতে পারে সেজন্য আমি মানে সহজ করে যে উদাহরণ এবং ছবির মাধ্যমে ধারণাটা দেওয়ার চেষ্টা করেছি। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে কাগজের যে এরোপ্লেন। তো আজকের আমার এই লেসনে মূল কাজটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এইটাই, যে কাগজের একটা এরোপ্লেনের মাধ্যমে যে আমরা যে মানে দৈর্ঘ্য প্রস্থ চতুর্ভুজ মানে কোন কোন ধরনের শেপগুলো আকার আমরা পাবো, আকার আকৃতি পাবো, সেইগুলোকে আমরা পরিমাপ করবো। তো এই কাজটা হচ্ছে এইটা। তো সবার আগে আমরা যে এখানে তোমাদের যে বইয়ে বলা আছে যে ধাপগুলো অনুসরণ করে আমাদের যে কাগজ দিয়ে এই এরোপ্লেনগুলো কিন্তু তৈরি করতে হবে। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা মোটামুটি সবাই এটা ভালোভাবে জানো, এবং যদি কেউ মানে এই এরোপ্লেনটা তৈরি করতে যদি মানে এই বই থেকে ধাপগুলো অনুসরণ করে মানে তৈরি করতে যদি অসুবিধাও যদি হয়, তোমরা যে ইউটিউবে অথবা নেটে তোমরা এটা ভালোভাবে এটা দেখে তোমরা শিখতে পারবে। হ্যাঁ, তো এইগুলোতে আমি আর বেশি লাইন বাই লাইন যাব না, যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল কাজ এবং তোমরা অনেকেরই এটা সুন্দরভাবে বানাতে পারো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ধাপ 1, ধাপ 2 থেকে শুরু করে 3, 4, 5, 6, 7টা ধাপে কিন্তু এখানে এই কাজগুলো করা হয়েছে আর কি। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা আমরা এই স্লাইডটাকে এই যে এখান থেকে শুরু করব। আমরা দেখতে পাচ্ছি এবারে এসো আমরা প্ল্যানটির বিভিন্ন অংশে জ্যামিতিক আকৃতিগুলো পর্যবেক্ষণ করে দেখি। যে ধাপ 3 যে পর্যবেক্ষণ করো এবং যে সেখানে আমরা 2 অংশের শীর্ষকে, তো ধাপ 3-এর 2 অংশের শীর্ষ বলতে এই যে আমরা ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একদম যে শীর্ষ মানে উপরে। হ্যাঁ,
তো এই যে দুই অংশের শীর্ষ যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মানে দুইটা ত্রিভুজ আছে, মানে এখানে বাম পাশে একটা ত্রিভুজ, ডান পাশে একটা ত্রিভুজ। তো এই দুই অংশের শীর্ষকে ভাঁজ করে পাশের যে আকৃতিটি পেয়েছিলাম, এখান থেকে তোমরা বিভিন্ন জ্যামিতিক আকৃতি খুঁজে বের করো। তো আমাদের কাজটা হবে কি, তোমাদের জন্য দুটি ত্রিভুজ বের করে দেখানো হলো, তাদের বাহু এবং কোণগুলো পরিমাপ করে নিচে ছকটি পূরণ করো। তো আমরা খুব সহজে এটা কিন্তু আমরা এখন এই কাজটা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এই যে বামের ত্রিভুজ আর নিচেরটা হচ্ছে ডানের ত্রিভুজ। তো এখানে হচ্ছে একটা ত্রিভুজে আমরা জানি তিনটা বাহু থাকে, এই জন্য এই যে বাহুর জন্য তিনটা যে ঘর রাখা আছে এবং একটা ত্রিভুজে তিনটা কোণ থাকে। তো এই জন্য আমাদের এই যে প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ। তো আমরা এখন যে একটা কাজ করব, এই যে শীর্ষ মানে উপরে, এই যে উপরে এই যে দুইটা ত্রিভুজ, এই যে 1 নম্বর ত্রিভুজ, 2 নম্বর ত্রিভুজ, অথবা আমরা বলতে পারি এই যে বাম পাশের ত্রিভুজ, ডান পাশের ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ নিয়ে আজকে আমরা কাজটা করব। তারপর যদি এই নিচেরটা হচ্ছে 3 নম্বর দিয়ে রাখি, তারপর তারপর হচ্ছে 4 নম্বর, এটা একটু পরে আমাদের এটাও কিন্তু কাজে আসবে। তো আমাদের যে এরোপ্লেন যে কাগজ দিয়ে আমরা যে তৈরি করলাম, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা শেপ, 4টা শেপ কিন্তু আমরা যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এই শেপগুলো আমরা পরিমাপ করব। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু এখানে নামগুলো দিয়ে দেব। এই যে শেপগুলো যে আমরা পেলাম, এই যে প্রথমে আমরা এখানে উপরে দিব এ, তারপর এখানে দিব বি, তারপরে এই জায়গাটা দিব হচ্ছে ডি, তারপর এই জায়গাটা দিব হচ্ছে সি, তারপর এখানে দিব হচ্ছে ই, তারপর হচ্ছে এখানে দিব এফ, তারপর এখানে দিব হচ্ছে জি। তো এইভাবে করে আমরা এই যে এ বি ডি সি তারপর ই এফ জি এইভাবে কিন্তু আমরা দিতে পারি। তারপর আমরা যদি প্রথমে এই যে এই বাহুটা আমরা পরিমাপ করব, যে বাম পাশে বামে ত্রিভুজের এখান থেকে শুরু করব। এই যে বামে ত্রিভুজ প্রথম বাহু কাজ, যদি আমরা স্কেল দিয়ে যদি মাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি, এ বি বাহু এখানে দেখতে পাচ্ছি যে এখানে সেন্টিমিটারে আমরা হিসাব করব স্কেল দিয়ে। যে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে তোমরা তোমাদের যে কাগজ দিয়ে তৈরি করা যে প্ল্যান, সেটাকে তোমরা এইভাবে কিন্তু স্কেল দিয়ে পরিমাপ করবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি বাহু এভাবে যদি সেন্টিমিটারে যদি আমরা যদি মাপি, এখানে 0 1 2 3 এবার শুরু করে আমরা 7, এখানে 7 পর্যন্ত পাই। তাহলে আমরা এ বি এখানে সমান কত লিখতে পারি? 60 সেন্টিমিটার লিখতে পারি। তারপর আমরা যদি এই পাশটা, এই বাম পাশের ত্রিভুজে এই পাশটা যদি আমরা পরিমাপ করি তাহলে বিডি, তাহলে বিডি সমান কত দেখতে পাচ্ছি এখানে আমরা 4, এই যে 4 সেন্টিমিটার এখানে আমরা তাহলে বিডি সমান কত লিখব? দ্বিতীয় বাহু 4 সেন্টিমিটার। তারপর এই বাম পাশে যে ত্রিভুজের যে লম্বালম্বি ভাবে যে বাহুটা আছে সেটা যদি আমরা যদি মাপি, যে এ এবং ডি, এই ডি যদি আমরা পরিমাপ করি, এই যে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 6, তাহলে এখানে এডি সমান কত লিখতে পারি? বাহুটা 6 সেন্টিমিটার আমরা এখানে বসিয়ে দিলাম। এইবার আমাদের যে কাজটা হচ্ছে তিনটা কোণের পরিমাপটা করতে হবে। তো সেটা তো স্কেল দিয়ে হবে না, আমরা সেটা সবাই জানি, চাঁদা যে আছে আমাদের, চাঁদা দিয়ে এই তিনটা কোণ আমরা খুব সুন্দরভাবে কিন্তু পরিমাপ করব। তো সেই জন্য আমরা প্রথমে এইখানটায় এই যে কোণের একটা চিহ্ন দিলাম আমি, এটা হচ্ছে কোণের যে সাইনটা। তো শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস তোমরা ভালোভাবে লক্ষ্য করবে, যে বাম পাশে ত্রিভুজে তিনটা কোণ, এই যে প্রথমে হচ্ছে বি কোণ, তারপর হচ্ছে ডি কোণ, তারপর হচ্ছে এ কোণ। তো আমরা যখনই মুখে বলবো যে আমরা এই বি কোণটা নিয়ে কাজ করব, তখন আমাদের হিসাব করতে হবে এ বি ডি অথবা ডি বি এ। দুইভাবে কিন্তু আমরা বলতে পারি এবং লিখতে পারি, কিন্তু যে কোণটা আমরা যে জায়গায় যে কোণটা আমরা হিসাব করছি সেই কোণের যে নামটা আছে সেই নামটাকে মাঝখানে রাখতে হবে। আমরা তাহলে কিভাবে বলতে পারি? এ বি ডি অথবা ডি বি এ। তো এটা যদি আমরা যদি চাঁদা দিয়ে যদি মাপি, এই যে আমি আমার স্লাইডে যে পিএনজি একটা যে চাঁদা একটা আমি নিয়ে আনলাম এখানে। তো এই চাঁদা দিয়ে মাপাটা অনেকেই কিন্তু আমরা জানি না। তো আমরা সবসময় চেষ্টা করব
যে আমি মোটামুটি অনেক জায়গায় দেখেছি যে আমাদের যে ভিডিও লেসনগুলা বিভিন্ন ফেসবুকে, ইউটিউবে একদম চাঁদার সাহায্যে কিন্তু ম্যাপে দেখানো দুই একটা আছে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এইভাবে কিন্তু চাঁদার সাহায্যে কিন্তু ম্যাপে দেখানো হয় না। তো যে জন্য একটা অসুবিধা কি, যে আমাদের সপ্তম শ্রেণীতে পড়া একজন ছাত্রছাত্রী যে অনেকেই কিন্তু চাঁদার ব্যবহারটা কিন্তু এখনো কিন্তু জানে না। হ্যাঁ, তো সেই জন্য এই বিষয়টাকে মাথায় রেখে আমি এই কিভাবে মাপতেছি, মানে পরিমাপ করার যে নিয়মটা সেটা আমি দেখিয়ে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, চাঁদাটাকে ঠিক আমি যে জায়গায় বসিয়েছি এইভাবে কিন্তু বসাতে হবে। তো চাঁদাতে আমি দেখতে পাচ্ছি দুইটা স্কেল আছে। হ্যাঁ, একটা যে ইনার স্কেল, একটা আছে আউটার স্কেল। তো এই অবস্থায় এই স্টেজে আমি যেভাবে বসিয়েছি যে বি কোণটা আমি পরিমাপ করব। হ্যাঁ, এই ত্রিভুজে বি কোণটা, তাহলে এখানে যদি বসাই তাহলে আমি এখান থেকে এই যে ডান পাশ থেকে যে 0, 10, 20 ইনার স্কেলটা কিন্তু আমি এখান থেকে কিন্তু হিসাবটা করব, বাম পাশ থেকে না। হ্যাঁ, তাহলে কিন্তু আমি এই বাম পাশ থেকে যদি তুমি যদি যে ইনার স্কেল যদি হিসাব করো তাহলে 180 দিয়ে যে উল্টা দিক থেকে যাবে। হ্যাঁ, যে এইভাবে। আর যদি আউটার স্কেল দিয়ে যদি হিসাব করি যে 0, 10, 20 এখানে কিন্তু কোনো বেজ নাই। হ্যাঁ, তো এই বেজটা কোথায় আছে? এইখানে আছে। হ্যাঁ, মানে সারফেসে, মানে ভূমিতে রাখা যে চাঁদাটা মাপটা কিন্তু এইখানে বসা আছে। এই জন্য আমরা ডান পাশে এখান থেকে শুরু করবো। তো 0, 10, 20, 30, 40, 50। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে 50 এবং 60-এর মাঝখানে। হ্যাঁ, তার মানে হচ্ছে 55। হ্যাঁ, তার মানে 50 এবং 60-এ যে ইনার স্কেলটা যদি হিসাব করি 50 এবং 60-এর মাঝখানে হচ্ছে 55। তাহলে 55 ডিগ্রি আমরা লিখতে পারি। তাহলে এ বি ডি কোণ সমান কত লিখতে পারি? এ বি ডি কোণ সমান আমরা 55 ডিগ্রি লিখতে পারি। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর আমরা মানে এই ত্রিভুজে একটা কোণ আমরা পরিমাপ করলাম, তারপর এই কোণটা যদি আমি এবারে পরিমাপ করি, এই কোণের নামটা কি হবে? এ ডি বি অথবা বি ডি এ। তো একটু আগে আমি যেটা বলছি, যে কোণটা পরিমাপ করছি সেই কোণের যে নামটা আছে এটাকে আমরা মাঝখানে রাখবো, তার মানে ডিটাকে মাঝখানে রাখতে হবে। হ্যাঁ, তো আমরা এডিবি অথবা এডিবি অথবা বিডিএ এই কোণটা এইভাবে আমরা বলতে পারি এবং লিখতে পারি। তো এটা কিন্তু ডেফিনেটলি কিন্তু 90 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু চাঁদার ছাড়াও কিন্তু দুটা মানে দুটা স্কেল দিয়ে কিন্তু অথবা দুটা একদম সমান কোনো কিছু দিয়ে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু পরিমাপ করে 90 ডিগ্রি কিন্তু এটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু আসবে। তারপরে যদি একটু চাঁদা নিয়ে আসি, এই যে মাঝখানে বিন্দুটা যে 0 স্কেল, তো এটা তুমি ইনার স্কেল দিয়ে হিসাব করলেও 90, এই পরিমাপটা মানে এখান থেকে হিসাব করলে 90 ডিগ্রি আসবে। এই জন্য এইখান থেকেও ডান পাশ দিক দিয়ে হিসাব করলে কিন্তু 90 ডিগ্রি আসবে। হ্যাঁ, তার মানে এই কোণের পরিমাপ হচ্ছে কত? মান হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি এডিবি সমান কত? 90 ডিগ্রি। এবার তৃতীয় কোণটা যদি আমরা হিসাব করি, এই যে উপরে যে কোণটা আছে সেটাই। হ্যাঁ, এখন এই কোণের যে কোণের চিহ্ন দিলাম, এই কোণটা কিন্তু একটু মাপতে কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। হ্যাঁ, তো আমি একদম দেখিয়ে দেবো চাঁদাটা একদম কোন কোন জায়গায় বসাইতে হবে। এই যে শিক্ষার্থী বন্ধুরা, আমি চাঁদাটা যেভাবে বসিয়েছি ঠিক তোমরাও কিন্তু একইভাবে কিন্তু বসাবে। এই মানে এইভাবে বসা ছাড়া তুমি যদি একটু এদিক ওদিক করো তাহলে কিন্তু এটা কিন্তু অ্যাকুরেট ওই ডিগ্রি যে মানটা সেটা কিন্তু আসবে না। হ্যাঁ, তো আমি একটু আবার ব্যাকে নিয়ে দেখাচ্ছি আমরা। এই যে হ্যাঁ, এভাবে যদি বসাই আমি, তো এইখান থেকে, কারণ হচ্ছে আমাকে একটা বেইজ ধরতে হবে, মানে একটা সরল এই ত্রিভুজে একটা রেখাটাকে বেইজ ধরতে হবে। তার মানে এই যে এ বি রেখাটাকে আমি কিন্তু এখানে বেইজ যদি ধরি, তাহলে আমরা যদি হিসাব করি যে এইখান থেকে এই যে 0, হ্যাঁ, এইখান থেকে এই যে বাম পাশ থেকে 0, 10, 20, 30, হ্যাঁ, এইভাবে যদি আমি হিসাব করি তাহলে তুমি দেখো এখানে 35 ডিগ্রি পাবো। কিভাবে? এই যে 0, 10, 20, 30, 30 এবং 40-এর মাঝখানে কি 35 না এটা? হ্যাঁ, 35। এই যে 35 ডিগ্রিটা পাবো। তাহলে আমরা লিখতে পারি কি বিএডি সমান কত? 35 ডিগ্রি। তো আমরা এই যে বাম পাশে ত্রিভুজের 3টা বাহু পরিমাপ এবং 3টা কোণের পরিমাপ কিন্তু আমরা খুব সহজে বের করলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো এটাকে প্রমাণ করার জন্য আরেকটা যে তোমাদেরকে একটা টিপস অথবা টেকনিক এটা শিখিয়ে দেব।
সেটা হচ্ছে মানে এই যে ৩টা কোণের পরিমাপ যে আমরা বের করলাম, এটা কি ঠিক আছে কিনা নাকি ভুল আছে, হ্যাঁ? এটা পরিমাপ করার জন্য আমরা জানি এখানে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি সমান ২ সমকোণ অথবা ১৮০ ডিগ্রি। এটা কিন্তু একদম বাই ডিফল্ট, হ্যাঁ? মানে এটা একটা একদম স্বতঃসিদ্ধ, এটা একটা সূত্র যে ত্রিভুজের যে কোনো সাইজের মানে ছোট বড় যেভাবে যে কোনো ত্রিভুজটাকে যদি ৩টা কোণের মানটাকে যদি ডিগ্রিটাকে যদি আমরা যোগ করি অবশ্যই ১৮০ ডিগ্রি হবে। যদি ১৮০ ডিগ্রি যদি না হয় তাহলে কিন্তু ওখানে ভুল আছে, হ্যাঁ? তো আমরা একটু এই ৩টা কোণের পরিমাপ যে বের করলাম এটা একটু যোগ করে দেখি যে আমাদের যে ১৮০ ডিগ্রি হয় কিনা। এই যে ৫৫ ডিগ্রি ৯০ ডিগ্রি যোগ ৩৫ ডিগ্রি সমান ১৮০ ডিগ্রি। তো এটা আমাদের মিলে গেল। যদি ১৮০ ডিগ্রি থেকে কম হইলেও কিন্তু হবে না, বেশি হইলেও কিন্তু হবে না। তো এই বিষয়টা তোমরা অবশ্যই নোট নিয়ে রাখবে। তো এখন আমরা যে ২ নম্বর ত্রিভুজ অথবা ডান পাশের যে ত্রিভুজটা যে উপরে, এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে, হ্যাঁ? তো হোমওয়ার্কটা এই জন্য কারণ এই যে বাম পাশের ত্রিভুজটা যেভাবে হিসাব করে আমরা বাহুটা বের করলাম, বাহু পরিমাপটা এবং কোণের পরিমাপটা ঠিক একইভাবে একই রকম আসবে কিন্তু, হ্যাঁ? একই রকম বাহুর দৈর্ঘ্য একই রকম আসবে। এই যে এবি সমান যদি আমরা ৬০ সেন্টিমিটার পাই তাহলে ডেফিনেটলি এসি সমানও কিন্তু ৭ পাবো, হ্যাঁ? আবার এখানে কত পেয়েছি, বিডি সমান কত পেয়েছি এখানে ৪ সেন্টিমিটার, তার মানে এখানে ডিসি সমানও কিন্তু কত পাবো ৪ সেন্টিমিটার। তো এখানে আমরা এবি সমান কত পেয়েছি, এবি সমান কত পেয়েছি এখন ৭, তাহলে এখানে এসি সমান ৭, হ্যাঁ? তারপর এখানে বিডি সমান কত পেয়েছি ৪, তাহলে এখানে ডিসি সমান কত পাবো, এই যে ৪ পাবো, হ্যাঁ? তারপর হচ্ছে এডি সমান কত পেয়েছি আমরা এখানে ৬, তার মানে এইখানতেও আমার ডান পাশে ত্রিভুজটাও কিন্তু হিসাব করার সময় এই এডি হিসাবটা কিন্তু আসবে, তখনই কিন্তু ৬ আসবে। তো আশা করি এটা তোমরা হোমওয়ার্কটা অবশ্যই খুব সুন্দর করে করতে পারবে। তো আমরা পরবর্তী যে কাজটা আছে সেখানে চলে যাব আমরা। তো এখন তোমাদের টেক্সট বইয়ে যে ধারাবাহিকতা অনুযায়ী তারপরে যে কাজটা আছে সেটা হচ্ছে আমরা এবার যদি দেখি যে এবারে অন্যান্য জ্যামিতিক আকৃতি বের করো এবং তাদের বাহু এবং কোণগুলো পরিমাপ করে নিচের মতো ছক তৈরি করে পূরণ করো, হ্যাঁ? তো এখানে এই কাজটা আমরা করব। তো এখানে একটা বিষয় হচ্ছে ধাপ ৩ অনুসরণ করে, হ্যাঁ? তো এইটা তোমরা অবশ্যই নোটটা নিয়ে রাখবা। এই কাজের হচ্ছে যে আমাদের এরোপ্লেন যে আমরা ৭টা ধাপ যে ফলো করে যে এরোপ্লেন করলাম, ৩ নম্বর ধাপটা যেটা আছে সেটা ফলো করে আমাদের কি করতে হবে, এই কাজটা করতে হবে, হ্যাঁ? তো ৩ নম্বর, তো এই কাজটার জন্য আমরা এইভাবে কিন্তু এই যে আমি কিন্তু আগে একটু যাব এইসব ব্ল্যাঙ্ক জায়গাগুলোতে আমরা যে এই কারণ নামগুলো যদি আমরা দিই ছক যদি করি তাহলে এই যে বামের চতুর্ভুজ এবং ডানের চতুর্ভুজ, এখন আমরা কাজ করবো এই নিচের পার্টটা, হ্যাঁ? এই যে ৩ নম্বর চতুর্ভুজ এবং এই যে ৪ নম্বর চতুর্ভুজের যে কাজটা, মানে বামের চতুর্ভুজ অথবা ডান পাশের চতুর্ভুজ এইভাবেও কিন্তু আমরা বলতে পারি, হ্যাঁ? তো এটা আমরা কাজ করব। তো এখানে আমরা সবাই জানি একটা চতুর্ভুজে ৪টা বাহু থাকে, এই জন্য এই যে ৪টা বাহুর জন্য ৪টা কলাম, আবার ৪টা কোণ থাকে, এই জন্য এই যে প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ, চতুর্থ কোণ, এই ৪টা কোণের যে কলামের জায়গা রেখে এই কাজটা আমরা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই যে নিচে যে বামের যে চতুর্ভুজটা সেটা নিয়ে কাজ করব, মানে হচ্ছে BEFD, এই চতুর্ভুজটা নিয়ে আমরা এখন কাজ করব। তো প্রথমে আমরা এই যে BD বাহু দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করব, হ্যাঁ? তাহলে আমরা যদি পরিমাপ করি তাহলে আমরা পাচ্ছি এখান থেকে কত, এই যে 0 সেন্টিমিটার, এই যে 0 1 2 3 4, তাহলে আমরা BD সমান কত পাচ্ছি, আমরা ৪ সেন্টিমিটার পাচ্ছি, হ্যাঁ? তারপর যদি দেখি এই যে ৪ সেন্টিমিটার, তারপর যদি এই পাশটা যদি মাপি এই যে BE সমান কত, আমরা যদি মাপি এখান থেকে 0 থেকে শুরু করে এখানে ৮ পর্যন্ত, তার মানে ৮ সেন্টিমিটার আমরা পাচ্ছি এখানে, হ্যাঁ? তাহলে আমরা BE সমান কত বসাতে পারি, ৮ সেন্টিমিটার। শিক্ষার্থীর মধ্যে এখন আমরা একটা জিনিস খেয়াল করব, যেহেতু আমরা বলছি এটা একটা চতুর্ভুজ, তো আমরা BD বাহুটা পেলাম এবং BE এই পাশে বাহুটা পেলাম। তো আমরা মানে এই চতুর্ভুজটা কিন্তু দেখতে কিন্তু আয়তকার, মানে আয়তক্ষেত্র, হ্যাঁ? আমরা জানি একটা আয়তকার যে অথবা আয়তক্ষেত্রে যে
দুই মানে পরস্পর বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর কি হয়, সমান হয়। তাহলে আমরা এই বিডি সমান যদি 4 সেন্টিমিটার পাই, তাহলে ডেফিনেটলি ইএফ সমান কত পাবো, 4 সেন্টিমিটার পাবো। এবং এই যে এই পাশে যে বাম পাশে যে বিই সমান যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে ডিএফ সমানও কিন্তু কত হবে, 8 সেন্টিমিটার হবে। তো আমরা এইভাবে আর স্কেলে না মেপে এখন যেহেতু দুইটা বাহু পেয়ে গেছি, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, তো ডেফিনেটলি বাকি যে দৈর্ঘ্য একটা এবং প্রস্থ একটা, সেটাও কিন্তু আমরা মানে এখান থেকে লিখে ফেলতে পারি। এখন ইএফ সমান আমরা এই যে বিডি সমান কত পেয়েছি, 4 সেন্টিমিটার, তখন এখন ইএফ সমান কত হবে, 4 সেন্টিমিটার হবে। তারপর বাকি আছে কোনটা, ডিএফ। তো ডিএফ সমান আমরা কত লিখবো, যেহেতু বিই সমান কত পেয়েছিলাম, 8 সেন্টিমিটার, এখন ডিএফ সমানও আমরা কত লিখতে পারি, 8 সেন্টিমিটার লিখতে পারি। হ্যাঁ, তো আশা করি শিক্ষার্থীর মধ্যে তোমরা বুঝতে পেরেছ। আমরা দেখতে পাচ্ছি এই যে ধাপ 3, যে তোমাদের যে টেক্সট বইয়ের যে ধাপ 3টা ছিল এখানে নিয়ে এসেছি, যেহেতু বলা হচ্ছে এই কাজটা যে ধাপ 3 অনুসরণ করে, সেজন্য। তো এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা যে কাজটা করব, বাহু 4টা বাহু আমরা বের করলাম, এখন আমরা 4টা কোণ আমরা বের করব এই যে চতুর্ভুজ থেকে আর কি। হ্যাঁ, তো সেই জন্য আমরা প্রথমে যে কাজটা করব, ইবিডি। হ্যাঁ, যে ইবিডি কোণ যেহেতু লিখেছি, তার মানে হচ্ছে যে ই বি এই যে ডি, তার মানে হচ্ছে এই কোণটা, এই যে বি কোণটা। হ্যাঁ, এই বি কোণটা প্রথমে যদি আমরা বের করি 90 ডিগ্রি। কেন লিখলাম আমরা, কারণ এই সব ক্ষেত্রে কিন্তু মানে যেহেতু আমরা এটা আয়তাকার অথবা চতুর্ভুজাকার বলছি আমরা, তো এই কোণগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের কিন্তু 90 ডিগ্রি। তো এটার জন্য কিন্তু চাঁদা দিয়ে কিন্তু মাপার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তোমরা যদি চাঁদা দিয়ে যদি মাপো, তাহলে কিন্তু ওই 90 ডিগ্রি কিন্তু পাবে। হ্যাঁ, কিন্তু কোণের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু তোমাকে একটু চাঁদা দিয়ে কিন্তু মাপতে হবে। হ্যাঁ, তাহলে ইবিডি সমান কত পাচ্ছি, 90 ডিগ্রি। হ্যাঁ, তা ঠিক একইভাবে এই যে আমরা এখানে কি লিখেছি, বিইএফ। বিইএফটা হচ্ছে এই যে বিইএফ, তার মানে হচ্ছে এই কোণটাও কিন্তু তোমার কত, 90 ডিগ্রি। তারপরে ইএফডি, এই যে ইএফডি, তার মানে হচ্ছে এই এফ কোণটা, এই এফ কোণটাও কিন্তু কত পাবো আমরা, 90 ডিগ্রি। তারপর হচ্ছে এফডিবি, এফডিবি কোণটা, এই যে এফডিবি, তার মানে হচ্ছে এই যে ডি কোণটা। তো আমি একটু আগেও বলেছি, এখানে কোণের ক্ষেত্রে তোমরা যে কোণটা পরিমাপ করছো, সেই কোণের যে নামটা অবশ্যই মাঝখানে রাখতে হবে। হ্যাঁ, এই যে এটাও কিন্তু 90 ডিগ্রি। আমরা যদি দেখি আবার একটু বোঝার সুবিধার্থে, এই যে 4টা কোণের যদি কোনটা, মানে এই যে আমরা যদি প্রথমটা থেকে দেখি, এই যে ইবিডি, মাঝখানে কি আছে, বি, তার মানে হচ্ছে এটা বি এর কোণ, এই যে বি এর। তারপর হচ্ছে বিইএফ, মাঝখানে কি আছে, ই আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে ই এর কোণ। তারপর হচ্ছে ইএফডি, তার মানে মাঝখানে কি আছে, এফ, তার মানে হচ্ছে এফ এর কোণটা। তারপর হচ্ছে এফডিবি, তার মানে মাঝখানে কি আছে, ডি, তার মানে হচ্ছে ডি এর কোণটা। আমরা প্রত্যেকটা কোণ কিন্তু কত আমরা পেলাম, এই যে 90 ডিগ্রি করে। হ্যাঁ, তো এখানে আরেকটা প্রমাণ মানে নিশ্চিত হওয়ার জন্য, যেহেতু 4টা কোণ, একটা আয়তাকার অথবা একটা চতুর্ভুজাকারে 4টা কোণ যোগ করলে কত হবে শিক্ষার্থী বন্ধুরা, 4 নং 36, 360 ডিগ্রি হবে। হ্যাঁ, তো ডেফিনেটলি কিন্তু 360 ডিগ্রি হবে। হ্যাঁ, মানে 2 সমকোণ আর কি। তো এটা ছিল হচ্ছে এই আমাদের এই যে বামের যে নিচের যে চতুর্ভুজের বাহু এবং কোণের যে পরিমাপটা। তো তোমরা এই যে এই 4 নম্বর যে চতুর্ভুজটা, তার মানে ডানের যে চতুর্ভুজটা, এটা তোমার জন্য সবার জন্য কিন্তু এটা একটা হোমওয়ার্ক। কারণ হচ্ছে এই যে বামের চতুর্ভুজটা যা পাবো ঠিক একই রকম টাও কিন্তু এই যে ডানের যে চতুর্ভুজটাও কিন্তু মান একই রকম হবে। হ্যাঁ, বাহুর মানও একই হবে, মানে দৈর্ঘ্যের মানও একই হবে, প্রস্থ মানও একই হবে। যেমন এখানে এই যে বিই সমান কত, 8 সেন্টিমিটার, ঠিক একইভাবে সিজি সমান কত হবে, 8 সেন্টিমিটার, এবং ডিএফ এর সমান কত হবে, 8 সেন্টিমিটার। তো তারপর এই এখানে কত বলছি, বিডি সমান কত, 4 সেন্টিমিটার, তার মানে ডিসি সমান কত হবে, 4 সেন্টিমিটার, অথবা এফজি সমানও কত, 4 সেন্টিমিটার। তো এটা তোমরা খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারবে। এই জন্য এই চতুর্ভুজের যে ডান পাশে যে চতুর্ভুজের কাজটা হচ্ছে তোমাদের জন্য, এটা হচ্ছে হোমওয়ার্ক। হ্যাঁ, তারপর যদি আমরা আরেকটা কাজ যদি দেখি, তারপরে তোমাদের যে টেক্সট বইয়ে পরবর্তী কাজটা হচ্ছে যেটা লেখা আছে, এবারে ধাপ 4। এখন আমরা ধাপ 4-এ
একটা অনুসরণ করে কাজটা করতে হবে। ধাপ 4-এ তৈরি হওয়া জ্যামিতিক আকৃতির জন্য কিন্তু একই রকমভাবে কোণ এবং বাহু পরিমাপ করে নিচের ছকটি পূরণ করো। উদাহরণ হিসেবে চতুর্ভুজের জন্য ছক তৈরি করে দেওয়া হলো। হ্যাঁ, ঠিক এই যে আগেরটার মতো যে ফরম্যাটটা একই। আমরা যদি দেখি যে ধাপ 4-এ ছিল হচ্ছে এইরকম। তোমরা যে টেক্সট বইয়ের সাথে মিলিয়ে নিতে পারো তোমরা। এই যে ধাপ 4-এ যে সর্বশেষ যে পার্টটা হচ্ছে এটা, হ্যাঁ, এটা করার পর এটা, এটার করার পর এটা, 1 2 3 4, হ্যাঁ, এই যে সর্বশেষ যে চিত্রটা পাওয়া গেছে শেপটা, এটা হচ্ছে এটা। এই ছবিটা, এই চিত্রটা নিয়ে আমরা এই ঘরটা কিন্তু আমরা কাজ করব। তাহলে এই চিত্রটা যদি আমরা বড় করে যদি এখানে যদি লিখি তাহলে এইভাবে কিন্তু আসবে। হ্যাঁ, তো এখানে আমরা বামের যে চতুর্ভুজটা নিয়ে কাজ করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করবো, উপরে অংশটা না, কিন্তু উপরে অংশটা কিন্তু দুইটা কিন্তু ত্রিভুজ। আমরা কি বলছি, বামের চতুর্ভুজ মানে হচ্ছে নিচে, এই যে নিচের অংশ, মানে এই ছবিটার যে নিচের যে বাম পাশের চতুর্ভুজ, এই ছবিটা নিচের ডান পাশের চতুর্ভুজ নিয়ে আমরা কাজ করব। যে উপরে যে বামের ত্রিভুজ এবং উপরের ডান পাশের ত্রিভুজটা নিয়ে কাজ করার জন্য কিন্তু তোমাদের বইয়ে কিন্তু বলা হয় নাই। হ্যাঁ, তো এখন আমরা নাম দিব এই যে প্রত্যেকটা জায়গায়, এটা এ, তারপর এটা হচ্ছে কত ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি, এইভাবে আমরা দিতে পারি। তারপর হচ্ছে এটা হচ্ছে মানে এইচ, তারপর এটা হচ্ছে আই, তারপর এটা হচ্ছে জে। হ্যাঁ, এখন আমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে একটা চতুর্ভুজ আমরা পেলাম, যেটা হচ্ছে এইচ আই এফ ই, আর একটা চতুর্ভুজ পেলাম আই এফ জি জে। হ্যাঁ, এই দুইটা চতুর্ভুজ নিয়ে এখন আমরা কাজ করব। তো প্রথমে যদি দেখি, এই যে বাম পাশে এই যে বামের চতুর্ভুজের প্রথম বাহুটা আমরা হিসাব করব। তো প্রথম বাহুটা কোনটা, এইচ আই, হ্যাঁ, অথবা আই এইচ, এই বাহুটা পরিমাপটা কত হবে আমরা যদি দেখি তাহলে এখান থেকে পাবো হচ্ছে এই যে 4 পর্যন্ত দাগটা আসছে, তার মানে এইচ আই সমান কত, 4 সেন্টিমিটার। তারপর যদি এই পাশটা যদি আমরা যদি মাপি, কত ছিল এটা, এইচ ই, এই এইচ ই সমান কত পাবো, 2 সেন্টিমিটার, এই যে 2 পর্যন্ত। তাহলে আমরা এইচ ই সমান কত লিখতে পারি, 2 সেন্টিমিটার। তারপর যদি দেখি ই এফ, এটা কত ছিল, ই এবং এফ, ই এফটা যদি মাপি তাহলে কত পাবো আমরা, যে 0, এই যে 1 2 3, তাহলে 3 সেন্টিমিটার পাবো। হ্যাঁ, তাহলে এখানে লিখতে পারি ই এফ সমান কত, 3 সেন্টিমিটার। হ্যাঁ, তারপর আরেকটা বাহু আছে আমাদের, সেটা হচ্ছে এইটা। তাহলে আই এফ সমান আমরা কত লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা, এই যে আই এবং এফ, এই যে 0 থেকে 0 1 2 3 4 5 পর্যন্ত আছে, তাহলে আই এফ সমান আমরা কত লিখতে পারি, এই যে 5 সেন্টিমিটার। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা এই চতুর্ভুজে যে বাহু বের করলাম, এবার আমরা 4টা কোণের পরিমাপ বের করব। তো এই জন্য আমাদের ডেফিনেটলি এখন কি লাগবে, চাঁদা লাগবে। হ্যাঁ, তো প্রথমে এই কোণটা আমরা কিন্তু পরিমাপ করব, এইচ কোণটা। তাহলে কোণ আকারে যদি লিখি তাহলে আই এইচ ই হবে, অথবা ই এইচ আই হবে। তাহলে এই এইচ এর এই যে এই অংশটা, এই কোণের পরিমাপটা এখন আমরা চাঁদা দিয়ে করব। তোমরা ঠিক চাঁদাটা আমি যেভাবে ধরেছি এইভাবে কিন্তু তোমরা ধরবে। তো এখানে এই চাঁদা, এই কোণটা মাপার জন্য বেসটা হচ্ছে এই যে এইচ, এই যে ই এর যে সরল রেখাটা আছে, এটাকে আমরা বেস ধরব। এটাকে যদি আমরা বেস ধরি তাহলে তোমরা এই যে আমি এখানে লাল দাগ দিয়ে যেটা দিলাম, সেটা হচ্ছে এইটুকু অংশটা, কাউন্টটা এখান থেকে শুরু হবে, এই যে নিচের থেকে, ইনার স্কেল থেকে আমরা শুরু করব। যে 0 10 20 30 40, এই যে 90 পার হয়ে, হ্যাঁ, এই যে এখানে 130, এখানে 135, এখানে 140, তাহলে এই 130 এবং 135-এর মাঝখানে দাগটা আছে। হ্যাঁ, এখান থেকে শুরু করে এই যে এই পাশ থেকে এই যে 0 থেকে 10 এইভাবে আসলে এই যে ইনার স্কেলটা যদি আমরা হিসাব করি তাহলে এখানে আমরা কত পাবো, 135 পাবো। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি, আই এইচ ই, এই কোণের পরিমাপটা কত লিখতে পারি, 135 ডিগ্রি। হ্যাঁ, তারপর এখন এই কোণটা পরিমাপ করব আমরা। হ্যাঁ, এইচ ই এফ মানে ই এর কোণটা পরিমাপ করব, তাহলে এটা আমরা 90 ডিগ্রি পাবো। হ্যাঁ, একদম সমান। এই যে দেখো তোমরা, এটা আমরা কত পাবো, 90 ডিগ্রি। তাহলে আমরা এইচ ই এফ সমান কত লিখবো, 90 ডিগ্রি। তার মানে একটা চতুর্ভুজের 2টা কোণ বের করে ফেললাম, আরো আছে বাকি 2টা কোণ। তা এখন আমরা হিসাব করবো যে এই কোণটা, এই যে এফ কোণটা।
তাহলে EFI অথবা IFE এই কোণটাও কিন্তু আমরা 90 ডিগ্রি পাবো। এই যে দেখো তোমরা, এই যে 90 ডিগ্রি আমরা পেলাম। সর্বশেষ আর একটা কোণ আছে, সেটা যে এই কোণটা একটু মাপাটা একটু কঠিন আছে। এই যে এই কোণটা আমরা নাম কি দিতে পারি, HIF অথবা FIH। হ্যাঁ, এই যে এটাকে তোমরা ঠিক আমি যেভাবে চাঁদাটা ধরেছি এইভাবে তোমরা এই যে এই যে F এর যে বেসটা ধরে তোমরা হিসাব করবা হচ্ছে এইখান থেকে। হ্যাঁ, এই যে একদম এখান থেকে এই যে আমরা এখানে তোমার যে আউটার যে স্কেলটা সেটা আমরা যে হিসাব মানে হিসাব হবে, ইনার স্কেলটা কিন্তু হিসাব হবে না এখানে। আউটার স্কেল হচ্ছে এই যে উপরে 0, 10, 20, 30, এই যে 40, এই যে মাঝখানে হচ্ছে 45, তারপর 50, তার মানে হচ্ছে এটা কত হবে, 45 হবে। হ্যাঁ, আমরা আউটার স্কেলটা হিসাব করলে এখানে এই কোণের পরিমাপটা কত পাচ্ছি আমরা, FIH, এই কোণের মাপ হচ্ছে 45 ডিগ্রি পাচ্ছি। তো এই ক্ষেত্রেও শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে চতুর্ভুজের 4 কোণের সমস্ত আমরা যেটা জানি 360, তার মানে হচ্ছে এই 4টা কোণ যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো, এই যে 135, 90, 90, 45 যোগ করলে 360। মানে একটু নিশ্চিত হওয়ার জন্য আমরা যে কাজ করলাম এই কাজটা ঠিক আছে এই জন্য আমরা এটা একটু টেস্ট করে দেখলাম আর কি। হ্যাঁ, তারপর ঠিক একইভাবে এই চতুর্ভুজের ডান পাশে যে চতুর্ভুজটা আছে এই যে হ্যাঁ, এইটা হচ্ছে তোমাদের জন্য সবার জন্য এটা হচ্ছে হোমওয়ার্ক। হ্যাঁ, ঠিক একই রকম করে তোমরা এইটাও কিন্তু বের করতে পারবে। হ্যাঁ, তো এটা যে মানগুলো আসছে ঠিক একই মানগুলো কিন্তু এই চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু আসবে ডেফিনেটলি। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। তো এখন যে কাজটা আছে আমাদের, যে অন্যান্য জ্যামিতিক আকৃতির জন্য নমুনা ছক তৈরি করে দেখানো হলো। তোমরা একটু আমার যে স্লাইডগুলো পর যে যাচ্ছে ঠিক একইভাবে কিন্তু তোমরা কিন্তু তোমাদের যে টেক্সট বইয়ে এর সাথে মিলিয়ে নিবা। এখন যে কাজটা আছে তোমাদের টেক্সট বইয়ে যে সিরিয়াল অনুযায়ী, সেটা হচ্ছে এখন হচ্ছে অন্যান্য জ্যামিতিক আকৃতির জন্য নমুনা ছক তৈরি করে দেখানো হলো। হ্যাঁ, তার মানে এখন যে কাজটা আছে এই যে উপরের যে অংশটা কাট নিয়ে, মানে এই চিত্রের যে নিচের চতুর্ভুজের কাজটা করলাম, এই চিত্রে উপরে দুইটা ত্রিভুজ আছে, বাম পাশে একটা ত্রিভুজ, ডান পাশে একটা ত্রিভুজ, এটা নিয়ে এখন আমরা কাজটা করব। তো এই খালি ঘরগুলো দিয়ে জায়গা আমরা এইভাবে নামটা আমরা লিখতে পারি। হ্যাঁ, যেমন এই যে বামের ত্রিভুজ, ডানের ত্রিভুজ, যেহেতু ত্রিভুজের 3টা বাহু থাকে, 3টা কোণ থাকে, এই জন্য 6টা ঘর আছে এখানে, 1, 2, 3, 4, 5, 6। হ্যাঁ, এইভাবে 6টা আছে। তো আমরা এখন যে উপরে যে বামের ত্রিভুজটা নিয়ে কাজ করব এবং ডানের ত্রিভুজটা থাকবে তোমাদের জন্য হচ্ছে হোমওয়ার্ক। হ্যাঁ, তো এইটা নিয়ে কাজ করলে তো ঠিক একইভাবে আমরা প্রথমে বাহুটা হিসাব করব, যে এইচ এর বাহুটা হিসাব করলে আমরা এখানে কত পাচ্ছি, এই যে 0 থেকে হিসাব করে 9.5। হ্যাঁ, 9.5 এইচ সমান কত পাচ্ছি আমরা, 9.5। তারপরে বাহুটা যদি হিসাব করি, এই যে HI হিসাব করলে এই যে 4 সেন্টিমিটার পাবো আমরা, 4 সেন্টিমিটার লিখলাম। তারপর আরেকটা বাহু আছে, এটা হিসাব করলে পাবো হচ্ছে 6 সেন্টিমিটার। হ্যাঁ, এই যে 6, এখানে এই 6 পর্যন্ত আছে, এই যে 0 থেকে 6। তাহলে আমরা AI সমান কত লিখতে পারি, বাহু 6 সেন্টিমিটার। এখন আমরা কোণটা হিসাব করব, কোণটা হিসাব করব, এই যে H এর কোণটা। তাহলে AHI এই কোণের চাঁদা দিয়ে যদি হিসাব করি আমরা, তাহলে কত পাচ্ছি আমরা, এই যে দেখো ইনার স্কেলটা হিসাব করবো আমরা এখন, এই যে 0, 10, 20, 20-এর পরে এই যে 2500 পার হয়ে গেছে, 30-এর কাছাকাছি, তার মানে হচ্ছে এটা 27। হ্যাঁ, এই যে 27 পেলাম। তারপর এই কোণটা যদি আমরা হিসাব করি, যে HIA, এই কোণটা যদি হিসাব করি, তোমরা ঠিক একই রকম করে চাঁদাটা এইভাবে ধরবে। হ্যাঁ, তার মানে আমরা ইনার স্কেলটা হিসাব করবো এখানে। হ্যাঁ, না সরি, ইনার স্কেল না, আউটার স্কেলটা, মানে বাইরের যে স্কেলের যে মাপটা সেটা হিসাব করবো। 0, 10, 20, 30, 40। হ্যাঁ, তো না সরি, আমার একটু ভুল হয়ে যাচ্ছে এইখান থেকে আমি যদি একটু ব্যাকে যাই, আবার একটু বোঝার সুবিধার্থে আবার একটু প্রথম থেকে এই কোণের পরিমাপটা একটু প্রথম থেকে একটু শুরু করি। এই যে শিক্ষার্থী বন্ধুরা,
আমরা এই কোণটা এখন এই যে এই কোণটা হিসাব করব। তার মানে হচ্ছে এখান থেকে এইটুকু পর্যন্ত অথবা এখান থেকে এইটুকু পর্যন্ত। এখন চাঁদাটা যদি ধরি, আমাকে এই বেসটা ধরে ঠিক এই যে এই পাশ থেকে আমাকে হিসাব করতে হবে। এই পাশ থেকে ইনার স্কেলটা এই পাশ থেকে ধরলে কিন্তু হবে না, কারণ এই পাশে কিন্তু এই ত্রিভুজের কোণের স্পেসটা নাই। তার মানে এখান থেকে হিসাব করতে হবে 0, 10, 20, 30, 40, হ্যাঁ, এইভাবে হিসাব করে এইটুকু পর্যন্ত আমরা এই যে 130, এই যে ইনার স্কেলটা যদি হিসাব করি যে 120, 130, 140, হ্যাঁ, তাহলে 140-এর কাছাকাছি। তার মানে আমরা এখানে ঠিক 138 এইভাবে আমরা লিখতে পারি, হ্যাঁ। তার মানে এই কোণের পরিমাপ যে AIH, এই কোণের পরিমাপ কত পেলাম আমরা? 138 পেলাম, হ্যাঁ। তারপর আরেকটা কোণ আছে যে শিক্ষার্থী বন্ধুরা, এটা একটু ক্রিটিক্যাল আছে। ঠিক আমি চাঁদাটা যেভাবে ধরবো তোমরাও একইভাবে ধরবে। এই যে এইভাবে যদি ধরা হয় তাহলে চাঁদাটা, তাহলে আমরা এখানে কত পাবো? এখান থেকে এখানে কিন্তু আউটার স্কেলটায় আমরা হিসাব করব, হ্যাঁ। এটাকে বেস ধরে এই যে 0 পয়েন্টটা হচ্ছে এটা, তাহলে এখানে 0, 10, 20-এর মাঝখানে আছে, তার মানে হচ্ছে 15, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 15 ডিগ্রি। তার মানে HAI এই কোণের মানটা কত? 15 ডিগ্রি, হ্যাঁ। তো আমরা খুব সুন্দর করে করলাম। তো এটাকে আমরা একটা টেস্ট করতে পারি। আমরা যে 3টা কোণ বের করলাম, এই 3টা কোণ যোগ করলে কিন্তু 180 ডিগ্রি হয় কিনা এইভাবে একটা টেস্ট করতে পারি। 27 যোগ 138 এই যে যোগ 15 সমান কত পেলাম আমরা? 180 ডিগ্রি। তার মানে হচ্ছে এই কোণের পরিমাণটা অ্যাপ্রোপ্রিয়েট আছে, ঠিক আছে আমাদের, হ্যাঁ। ঠিক তো শিক্ষার্থী বন্ধুরা, যে ডান পাশের যে ত্রিভুজটাও একই রকম যে মাপটা তোমরা অবশ্যই পাবে, কারণ দেখতে যেমন একই, বাম পাশে বাহু কোণগুলো যেভাবে পেয়েছো ঠিক ডান পাশটাও একই রকম তোমরা পাবে, হ্যাঁ। এই জন্য এই কাজটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক। তো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে লেসনটা একটু অনেক সময় নিয়ে নিলাম আমি, কারণ হচ্ছে এটা এই অধ্যায়ে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমাদেরকে এইভাবে যদি এই অধ্যায় শুরু যদি না করি তাহলে একটু বুঝতে কিন্তু অসুবিধা হবে, হ্যাঁ। এই জন্য আমরা আমাদের এই লেসনটা একটু লম্বা হয়ে গেল। তো আশা করি তোমরা যারা মানে বুঝে অথবা না বুঝে, হ্যাঁ, যেভাবে হোক তোমরা অবশ্যই কমেন্টসে লিখে আমাকে জানাবে যে আমার কোন কোন জায়গায় গ্যাপ আছে আরো। এই কথাটা আমি সবসময় ভিডিও শেষে বলি যে আমার এতক্ষণ ধরে যে আমি যে কাজ করলাম, আমার কাজগুলো যে সবসময় যে ঠিক হবে এটাও না। তো কোন কোন জায়গায় তোমাদের জন্য আরো কিভাবে করলে আরো সহজভাবে বুঝতে পারবে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবে। তো আমি সবসময় এই বিষয়টা মাথায় রাখি যে সপ্তম শ্রেণী পড়া অবস্থায় একটা ছাত্রছাত্রীর বয়স অনুযায়ী যে কোন জায়গা থেকে শুরু করা উচিত। তো এই বিষয়টা আমি নিয়ে একটা অ্যানালাইসিস করি প্রত্যেকটা ভিডিও লেসনের আগে। তো ওইভাবে আমি করার চেষ্টা করি আর কি। তো তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।